নমস্কার। আজ রাতের শেষ ভিডিওয় আপনাদের একটা বড় সুখবর দিই। সুখবরটি গোটা ভারতবাসীর ক্ষেত্রেই একই রকম প্রযোজ্য। খবরটা হলো, ইরান এতদিন ধরে হরমুজ প্রণালী কার্যত সকলের মুখের সামনে বন্ধ করে রাখার পরে আজকে তাদের কয়েকটি বন্ধু দেশকে চিহ্নিত করে তাদের হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করার অধিকার দিয়ে দিয়েছে। এই দেশগুলির মধ্যে আছে ভারত, ভারতের পক্ষে উদ্বেগের কথা আছে পাকিস্তানও, এছাড়া আছে চীন এবং রাশিয়া। সুতরাং একবার যদি হরমুজ খুলে যায়, তাহলে পশ্চিম এশিয়া থেকে ভারতবর্ষের যে তেল আমদানি হয় তার পুরোটা না হলেও অনেকখানি তো আবার রেস্টোর্ড হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং অচিরেই সেই রেস্টোরেশনের কাজ শুরু হয়ে যাবে বলে আমার ধারণা। ফলে এটাকে আমি দেশের পক্ষে একটা মস্ত বড় সুখবর বলে মনে করি। এরপরে আমি এই যে খবরটা, সেটাকে একটু আপনাদের ভালো করে বোঝানোর জন্য একটুখানি বিস্তারিত আলোচনা করছি। ধরুন, এই যে বন্ধু দেশ বলে আলাদা করে দেখাচ্ছে ইরান, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া ইত্যাদিদের, এর মানে কি? এর মানেটা হলো, ইরান যখন আমাদের সকলকে আলাদা করে দেখছে, তখন আসলে তারা একথা বলছে না যে এরা সবাই একই ধরনের বন্ধু। সবাই বন্ধু, কিন্তু কারো কারো সঙ্গে সখ্য খুব গভীর, কারো কারো সঙ্গে শুধুই বন্ধুত্ব। তারা যেটা বুঝতে পেরেছে সেটা হচ্ছে, এই বন্ধু ভুক্ত দেশগুলোকে পুরোপুরি শত্রু বানানো ইরানের স্বার্থের বিরুদ্ধে চলে গেছে। তার মানে তারা খুব চিন্তাভাবনা করে এই সেগ্রিগেশনটা করেছে, অর্থাৎ সবার উপরে আর একসঙ্গে চাপ দেব না, আলাদা আলাদা করে কৌশল ঠিক করে আমরা এগিয়ে যাব। এখন কেন এই দেশগুলিকে আলাদা করা হচ্ছে? দেখুন, ধরুন প্রথমে ইন্ডিয়ার কথা। ইরানের তেলের একজন খুব বড় ক্রেতা হচ্ছে ইন্ডিয়া। বিশেষ করে অতীতে ইউএস স্যাংশন জারি হওয়ার আগে চাবাহার বন্দরে ভারতের প্রকল্প সহযোগী হচ্ছে ইরান। আর নরেন্দ্র মোদী যতই ইসরায়েল ভ্রমণ করুন বা তাকে ডোনাল্ড ট্রাম্প ফোন করুন না কেন, ইরান মনে করে যে ন্যাটো কান্ট্রির মতো বা পারস্য উপসাগরের ওই রাজতন্ত্রগুলোর মতো ভারতবর্ষ পুরোপুরি আমেরিকার ব্লকে নেই। তাই ইরান চায় না ভারতকে বিরোধিতার রাস্তায় ঠেলে দিতে। আর চীন সেটা খুবই সুবোধ্য। ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক লাইফ লাইন হচ্ছে চীন। চীনের কাছে আমেরিকার নিষেধাজ্ঞার কোনো মানেই নেই, ফলে তারা নিষেধাজ্ঞা সত্ত্বেও বিপুল পরিমাণে তেল কেনে। আর তাছাড়া চীনের সঙ্গে ইরানের একটা 25 বছরের স্ট্র্যাটেজিক চুক্তি আছে। তার মানে চীন ছাড়া ইরান যদি এইভাবে চালাতে থাকে, তাহলে তাদের অর্থনীতিটাই অনেকখানি ভেঙে পড়বে। আচ্ছা, এরপরে আসুন রাশিয়া। রাশিয়া হচ্ছে কি, পশ্চিমের বিরুদ্ধে যে কমন ফ্রন্ট, তাতে রাশিয়ার সঙ্গে ইরানও অংশীদার। তাদের সামরিক এবং কূটনৈতিক সহযোগিতা প্রাত্যহিক ব্যাপার। আর ইউক্রেন যুদ্ধ হওয়ার পরে এই ঘনিষ্ঠতা আরও দৃঢ় হয়েছে। তার কারণ, রাশিয়া যেসব ড্রোন
ইউক্রেনে ব্যবহার করছে তার বেশিরভাগই সরবরাহ করেছে ইরান। সুতরাং রাশিয়া হচ্ছে একটা পলিটিক্যাল শিল্ড ফর ইরান। আফটার অল এক সময় মহাশক্তিধর দেশ বলে পরিচিত ছিল, এখনও আছে, আগের মতো না হলেও। আর পাকিস্তান কেন? পাকিস্তান হচ্ছে চীনের প্রতিবেশী দেশ, ইরানের। তার ফলে তাদেরকে এটাও দেখতে হবে যে একটা হোস্টাইল নেবার যদি আমেরিকার কথায় আরেকটা ফ্রন্ট খুলে বসে তাহলে তাদের সমস্যা হবে। এমন নয় যে ভারতবর্ষের সঙ্গে ইরানের সম্পর্ক যতটা সরলরেখায় চলে পাকিস্তানের সঙ্গে তা কিন্তু চলে না। তবু সম্পর্ক প্রচুর জটিল। তার একটা কারণ, ইরান ইজ এ প্রিডমিনেন্টলি শিয়া কান্ট্রি, পাকিস্তান ইজ এ প্রিডমিনেন্টলি সুন্নি কান্ট্রি। আর পাকিস্তানে সুন্নিদের হাতে শিয়াদের হেনস্থা হওয়া একদম প্রাত্যহিক ঘটনা। সে যাই হোক, তাহলে এই সেগ্রিগেট করার যে কৌশল সেটা আসলে হলো একটা ক্লাসিক জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। তার মানে পৃথিবীটাকে ইরান দুভাগে ভাগ করতে চাইছে। হার্ড এনিমিজ আমেরিকা এবং ইসরায়েল, সফট অ্যাডভার্সারিজ কিন্তু নিউট্রাল পাওয়ার্স ভারত, স্ট্র্যাটেজিক পার্টনার্স হচ্ছে চীন এবং রাশিয়া। এখন এই ভাগটা করার ফলে ইরান বোঝাতে চাইছে যে তারা সবাইকে একসঙ্গে বিরোধিতার রাস্তায় ঠেলে দিতে চাইছে না, এবং চাইছে তাদের সঙ্গে যেন কূটনৈতিক আলাপ আলোচনার দরজাটা খোলা থাকে। অর্থাৎ যদি খুব সংক্ষেপে বলতে হয়, ইরান মনে করছে হরমুজ প্রণালী এইভাবে বন্ধ রাখলে তাদের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বেড়ে যাবে। এখন তারা চায় না যে গোটা বিশ্ব একসঙ্গে তাদের বিরুদ্ধে একজোট হোক। ফলে তাদের অর্থনৈতিক শ্বাস প্রশ্বাস বজায় রাখতে হবে। চীন তেল কেনে, ভারত বিকল্প বাজার হতে পারে, আর যত বেশি দেশ নিরপেক্ষ থাকবে তত কম চাপ। আচ্ছা, ভারতের জন্য এর মানে কি? এটা ভারতের জন্য অবশ্যই একটা মস্ত বড় সুবিধে। কেন? ভারত একটা মিডল পাথে থাকা, অর্থাৎ মধ্যপন্থী শক্তি হিসেবে এই ডিসপিউটে একটা এফেক্টিভ রোল প্লে করতে পারে। তেল আমদানির দর কষাকষি করতে পারে, চাবাহার প্রকল্প নিয়ে এগিয়ে যেতে পারে। ঝুঁকি হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমেরিকার চাপ। ডোনাল্ড ট্রাম্প মাত্র 30 দিনের জন্য সমুদ্রে থাকা ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। সেই সুযোগে ভারত একটা মস্ত বড় এলপিজি ট্যাঙ্কার ওই জাহাজ কিনেও নিয়েছে। কিন্তু একবার যদি আবার ডোনাল্ড ট্রাম্প স্যাংশন আরোপ করেন তাহলে ভারসাম্য রক্ষা করা ভারতের পক্ষেও কঠিন হয়ে যাবে। ফলে ইট ইজ এ চয়েস তখন হয়ে দাঁড়াবে বিটুইন ইরান অ্যান্ড আমেরিকা। তার মানে লার্জার পিকচারটা হচ্ছে ইরান আসলে বন্ধুত্বের ভিত্তিতে নয়, তাদের নিজেদের স্বার্থের ভিত্তিতে বিশ্বকে ভাগ করছে। এটা কিন্তু একেবারে টেক্সট বুক জিওপলিটিক্স। সবাই বন্ধু নয়, সবাই শত্রুও নয়, মাঝখানে বিশাল গ্রে জোন একটা রয়েই গেছে। এখন এই বিষয়টাকে যদি আমরা আরেকটু ভিতরে গিয়ে বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে এর উৎসস্থলটাই বা কী। প্রথম কথা, ঘটনাটা কি বোঝাচ্ছে সেটা আমি যথাসাধ্য আপনাদের বলার চেষ্টা করলাম। আসলে এই যে চোখ পয়েন্টটাকে এইভাবে আগলে রাখা এবং
এইভাবে দেশে গোটা বিশ্বের তেল পরিবহনের 20% হঠাৎ করে বন্ধ করে দেওয়া, এটা যে আত্মঘাতী হচ্ছে ইরান সেটা বুঝেছে। আর অন্যদিকে কি হচ্ছে, ইরান আর আমেরিকা পরস্পরকে একেবারে চড়া গলায় হুমকি দিয়ে যাচ্ছে। আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানিয়ানরা নাকি তাকে কার্যত তার পায়ে ধরেছেন একটা চুক্তি করার জন্য। ইরান অবশ্যই এটাকে ট্রাম্পের ইউজুয়াল মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। এখন যেহেতু যুদ্ধটা হচ্ছে ইসরায়েল আমেরিকা বনাম ইরানের, অতএব পরিস্থিতিটা কিন্তু এখনো উত্তেজনাপূর্ণ এবং প্রবল উত্তেজনাপূর্ণ, কিন্তু সম্পূর্ণ যুদ্ধাবস্থা এখনো সেখানে নেই। সমুদ্রপথ পুরোপুরি বন্ধ হয়নি, বাণিজ্যিক জাহাজ চলাচল একেবারে কমে গেছে, কিন্তু থেমে যায়নি। এটাকে ওই স্ট্র্যাটেজির ভাষায় বলা হয় কন্ট্রোলড এসকালেশন, অর্থাৎ নিয়ন্ত্রিত উত্তেজনা। এখন ইরানের দিক থেকে এটা খুব ইম্পর্টেন্ট। একদিকে যেমন এই হরমুজ প্রণালী তাদের চাপ সৃষ্টি করার সবচেয়ে বড় অস্ত্র, অন্যদিকে তারা দেখাতে চাইছে যে আমরা যদি চাই তাহলে বিশ্ব অর্থনীতিকে একেবারে নাড়িয়ে দিতে পারি। আবার পুরোপুরি বন্ধ করলে নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে। আর আমেরিকা কী করছে, তারা কিন্তু সরাসরি যুদ্ধ করছে না, ধাপে ধাপে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যাতে ইরান ভয় পায়, কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। এটাকে বলে ডেটারেন্স গেম। যুদ্ধে দুপক্ষই একে অপরকে ভয় দেখাচ্ছে, কিন্তু লক্ষণ রেখা কেউই অতিক্রম করছে না। এখন ভারতে যে তেল আসে তার প্রায় 60 থেকে 65% আমদানি হয় এই পশ্চিম এশিয়া থেকে, আর এই তেলের বড় অংশ হরমুজ দিয়েই আসে। এখন যদি ভারতের ক্ষেত্রে ব্লকেট তুলে নেওয়া হয় তাহলে তেল সরবরাহ পুরো বন্ধ হবে না, জাহাজ চলাচল কিছুটা হলেও বজায় থাকবে, বাজারে আতঙ্ক কমবে, তেলের দাম হঠাৎ আকাশ ছোঁয়া হবে না। অর্থাৎ তার মানে ভারতের উপর তাৎক্ষণিক চাপ কিছুটা হলেও কমবে। কিন্তু তাই বলে কি পুরো স্বস্তি পাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? না। তার কারণ জাহাজ চলাচল হচ্ছে খুব ধীরে, এর ফলে পরিবহন খরচ বাড়ছে, বিমার খরচ বাড়ছে, আর তেলের দাম মাঝারি পর্যায়েই বাড়তে শুরু করে দিয়েছে। চাপ কমেছে কোনো সন্দেহ নেই, কিন্তু ঝুঁকি এখন রয়ে গেছে। এরপরে আরেকটাই প্রশ্ন আমার মনে জেগেছে, সেটা হলো তাহলে কি ধরে নিতে হবে ইরান হরমুজ প্রণালীতে মাইন বসায়নি? এখন এই প্রশ্নের সদুত্তর কারুর কাছে নেই, ওই রেভলিউশনারি গার্ডের কর্তা ব্যক্তিরা ছাড়া। কিন্তু এটা ধরে নেওয়া ভুল হবে যে ইরান মাইন বসায়নি। কেন না, মাইন বসানো মানেই কিন্তু সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটানো নয়। সামুদ্রিক মাইন অনেক সময় লেটেন্ট থ্রেট হিসেবে থাকে, অর্থাৎ বসানো আছে কিন্তু সক্রিয় করা হয়নি। আর ইরান কিন্তু সাধারণত 3 ভাবে তাদের এই হামলা টামলা চালায়। একটা হলো সরাসরি আক্রমণ, আরেকটা হলো এমন হামলা যেটা তারা ডিনাই করতে পারে, আরেকটা হচ্ছে টু ইন্টিমিডেট। মাইন বসানো থাকলেও তারা সেটা অস্বীকার করতেই পারে। আর তাছাড়া সমুদ্রের তলায় মাইন খুঁজে বের করা অত্যন্ত কঠিন, অনেক সময় আক্রমণের পরেই বোঝা যায়।
আংশিক আক্রমণ ইতিমধ্যেই হয়েছে, মানে কিছু জাহাজ আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের কোনটা মাইনে, কোনটা ড্রোনে, কোনটা মিসাইলে বা কোনটা ছোট নৌকো হামলায় সেই চিত্র এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তার মানে চূড়ান্ত বিশ্লেষণে যেটা দেখা যাচ্ছে, হরমুজ আসলে এখনো পুরোপুরি বন্ধ হয়নি। বিশ্ব অর্থনীতি কিছুটা হলেও বেঁচে যাবে। ভারত আপাতত স্বস্তি পেয়েছে, কিন্তু সেই স্বস্তি কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে আমেরিকার উপর। 30 দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সীমা আমেরিকা বাড়াবে কিনা। 2, আমেরিকা স্থলবাহিনী পাঠিয়ে এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণ উন্মুক্ত করার কোনো চেষ্টা করবে কিনা। সেক্ষেত্রে সম্মুখ সমর অনিবার্য। তখন কোনো দেশের জাহাজই ওই যুদ্ধকালীন অবস্থার মধ্যে দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টাই করবে না। ফলে আবার অনিশ্চিত হয়ে যেতে পারে সব ভবিষ্যৎ। আর সবচেয়ে বড় কথা, ইরান তার শেষ অস্ত্র এখনো পুরোপুরি ব্যবহার করেনি। এখন মাইন নিয়ে একটা অস্পষ্টতা ইরান ইচ্ছে করেই রাখছে, কেননা এই স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি সুটস দেম। তার মানে হচ্ছে পরিস্থিতি এখন যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে আছে, পুরো যুদ্ধ নয়, তবে যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।